নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। 1984 সালের মে মাস ব্যাঙ্গালোরে নিউরোপ্যাথির চিকিৎসা করাতে গেছেন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী। হঠাৎ খবর পেলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনার সাথে ফোনে কথা বলতে চান। তখন আইফোন, সিকিউরড নেটওয়ার্ক এইসবের যুগ নয়, হোয়াটসঅ্যাপে কলার, এনক্রিপ্টেড কলের যুগ নয়। আলাদা করে একটি কেবল পাতা হলো যাতে করে দুজন হটলাইনে কথা বলতে পারেন। ইন্দিরা গান্ধী বললেন যে আমি অপারেশন ব্লু স্টার করতে চাই, এছাড়া আর উপায় নেই, সন্ত্রাসবাদীদেরকে আটকানোর জন্য কোথাও গিয়ে একটা কোনো বড় স্টেপ নিতে হবে, আমি সবার সাহায্য দাবি করছি। অটল বিহারী বাজপেয়ী বললেন इसकी कीमत आपको भारी पड़ सकती है, বড় কিছু হতে পারে, এর জন্য খুব সাবধানে। এই সৌজন্য বিনিময়টা এরপরে বহু কাল ধরে বহু উদাহরণ হিসাবে চলে এসেছে। কিন্তু তারপরে এখন অটল বিহারী বাজপেয়ীর পরে ওনার দলের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে নিয়ে অনেকের অনেক ব্যক্তিগত ঘৃণা, রাগ, অপছন্দ থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী বসে আছেন, নিরাপত্তা বিচ্যুতি হচ্ছে, 15 মিনিট দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের আর্টিলারি রেঞ্জের থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আটকে থাকছেন। তাতে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর দল বা বিরোধী যারা বলেন, নিজেকে উদারপন্থী বলেন, লিবারাল বলেন, বামপন্থী বলেন, তাদের জয়োল্লাস। 2022-এ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিচ্যুতি হলে উল্লাস হয়। 2008 সালের আহমেদাবাদ সিরিয়াল ব্লাস্টে 70 মিনিটের মধ্যে 22খানা বোমা ফাটে এবং আজ আদালত বলেন যে 38 জনের ফাঁসি ঘোষণা করে, সাজা ঘোষণা করে আদালত, এবং বলে যে প্রাইম টার্গেট ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে পর্যন্ত বোমা প্লান্ট করা হয়েছিল, কারণ নরেন্দ্র মোদীকে নিকেশ করতে হবে। এগুলো কিন্তু আমরা বলছি না, এগুলো কিন্তু বিজেপি বলছে না, আরএসএস বলছে না, এগুলো সাধারণ মানুষ বলছে না, এটা বলছে আদালত, এটা বলছে যারা ইনভেস্টিগেটিভ অফিসার তারা। আপনি দেশকে ঘৃণা করতে পারেন, আপনি একজন ব্যক্তিকে ঘৃণা করতে পারেন, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে আপনাদের বলছি যারা সমালোচনা করেন তাদের সমস্যাটা কোথায়? আমরা বলি যে দেশ সর্বোপরি কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। রাজনীতি থাকুক না, সমালোচনা থাকুক না, সমস্ত ধরনের গণতান্ত্রিক পরিকাঠামো পরিসর থাকুক না, কিন্তু দেশের নিরাপত্তা যখন আসে, প্রধানমন্ত্রীদের নিরাপত্তা আসে, তখন কেন আমরা একসাথে একইভাবে বলতে পারি না চলবে না? কেন বারবার পাকিস্তান, কেন বারবার আইএসআই সুযোগটা পায়, কেন হুজি সুযোগ পায়, কেন ইন্ডিয়ান মুজাহিদ্দিন সুযোগ পায় স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করার? এই প্রশ্নগুলো আমরা যদি মিনমিন করে করি তাহলে আপনাদের কাছে খুব ভালো থাকি আমরা, কিন্তু এই প্রশ্নটাই যখন চোখে চোখ রেখে আমি এবং মীনাক্ষী করি, তখন আপনারা বলেন যে আমরা চোখে চোখ রেখে অনেক কথা বলে ফেলছি। মীনাক্ষী, আজকে এই প্রশ্নগুলোই আবার করব আমরা। একদমই, দেশের সুরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। দেশের সীমান্ত থেকে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে বারবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে কি আপোষ করা যায়? আজ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে জঙ্গি টার্গেটে ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 বছর ধরে টার্গেট মোদী। সম্প্রতি পাঞ্জাবেও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কনভয় আটকে থাকা নিয়ে তদন্ত হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তার যে গাফিলতি হয়েছে নিরাপত্তায়, সেটি পরিকল্পনা করে করা হয়েছে। সেদিন থেকে আজ পর্যন্ত গাফিলতির সেই বিতর্ক চলছে। কথায় কথায় টুইট করে যে কংগ্রেস, তাদের টুইটার হ্যান্ডেল আজ ফাঁকা কেন? আজকে আদালতের রায় নিয়ে একটিও শব্দ খরচ করেনি কংগ্রেস সহ বিরোধীরা, অথচ এই কংগ্রেসই দেশের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে। দেশের নিরাপত্তার স্বার্থে কেন একসুরে কথা বলতে পারে না বিরোধীরা? কেন রাজনীতি আড়ালে আসে আজও? আজ আমরা এই প্রশ্নের জবাব চাই বাংলায়। শুধুই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদন।
সালটা 2008। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে আহমেদাবাদ। সরকারি হাসপাতাল, বাস, গাড়ি, স্কুটার, একাধিক জায়গায় 70 মিনিটে 22টি বিস্ফোরণ। প্রাণ হারিয়েছিলেন মোট 56 জন, আহত হন 200 জন। ঘটনার দায় স্বীকার করে হিজবুল মুজাহিদিন। বিস্ফোরণের 14 বছর পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। 38 জনকে ফাঁসি এবং 11 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। आज का ये जो जजमेंट है, मैं मानता हूँ लैंडमार्क और ऐतिहासिक जजमेंट है। भारत में कभी इतनी बड़ी संख्या में एक केस में आरोपियों को फांसी हुई हो, ऐसा दूसरा केस मेरे ध्यान में नहीं है कि आज 49 दोषितों में से 38 को फांसी की सज़ा हुई है और 11 को आजीवन कैद की सज़ा हुई है। দেশের নিরাপত্তার প্রশ্নে বিজেপি কখনো আপোষ করে না। প্রতিক্রিয়া উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। अहमदाबाद की न्यायालय ने वहां के ब्लास्ट के लिए जिम्मेदार तमाम उन अपराधियों को और आतंकवादियों को मौत की सजा और कड़ी सजा दी है जिन्होंने कभी अहमदाबाद को दहलाने का कार्य किया था। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে আহমেদাবাদ বিস্ফোরণের টার্গেট ছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উনি তো টার্গেট, গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে যত জঙ্গি জিহাদি বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে তারা ওনাকে থ্রেট মনে করে। 5ই জানুয়ারি পাঞ্জাব উড়ালপুলে 15 থেকে 20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। ফিরোজপুরে একটি সভা করার কথা ছিল তাঁর। মাঝপথে উড়ালপুরে বিক্ষোভের মুখে পড়ে যায় কনভয়। দীর্ঘক্ষণ সেখানে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ ওঠে। Why was the Prime Minister's security detail given a false clearance of the route that the Prime Minister was to be undertaken? Why did the security detail not receive any response from the state administration when the Prime Minister's security was breached and there was an exposure in his security for 20 minutes? বারবার দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে টার্গেট করা হয়েছে দেশের প্রধানমন্ত্রীদের। দেশের প্রধানমন্ত্রীকে টার্গেটের প্রশ্নে চুপ বিরোধীরা। যারা কথায় কথায় টুইট করেন তাদের টুইটার হ্যান্ডেলে ঘটনার নিন্দাও জায়গা পায় না। দেশের নিরাপত্তার প্রশ্নে কেন রাজনীতি আড়ালে আসে? এক সুরে ঘটনার নিন্দা করতে কেন পিছপা হন বিরোধীরা? প্রশ্ন উঠছেই। রিপাবলিক বাংলা। আমরা জানি যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে বারবার এই ধরনের যে প্লটগুলো, সেই প্লটগুলো ক্রিয়েট করা হয়। অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে বাজারের মধ্যে আমরা আইডি বিস্ফোরণের চক্রান্ত আমরা দেখেছি যে কোনো ধর্মীয় উৎসবের সময় কোনো একটি বিস্ফোরণ করে দেওয়া, কোথাও একটি ডিস্টারবেন্স তৈরি করে দেওয়া, কোনো ধর্মীয় স্থানে কিছু একটা করে দেওয়া, এবং এই গোটাটার সাথে যারা যুক্ত থাকে তারা শুধুমাত্র এদেশের নয়, সীমান্ত পার থেকেও এই জিনিসগুলো হয়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। 11 জনকে আজীবন কারাবাস দেওয়া হয়েছে 14 বছর পরে, ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে। বিরোধীদের অনেকাংশ চুপ। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে তাদের সাথে আলাপ করিয়ে দিই। রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আইনজীবী, রয়েছেন নির্মাল্য মুখার্জি বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন কৌস্তব বাগচি কংগ্রেস মুখপাত্র, রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল মুখপাত্র, রয়েছেন অনির্বাণ গোটাকরদা আইনজীবী ক্রিমিনাল লয়ার রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হচ্ছেন বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র। আমি প্রথমেই মানবেন্দ্র ব্যানার্জির কাছে যেতে চাই। আইনজীবী আমাদের সাথে 2 জন আইনজীবী, ইনফ্যাক্ট 3 জন আইনজীবী এই মুহূর্তে রয়েছেন। কৌস্তব বাগচি নিজেও আইনজীবী। মানবেন্দ্রবাবু, কোথাও গিয়ে ইউএপিএতে এরকম ধরনের কনভিকশন, এটা সাধারণভাবে তো দেখা যায় না। এটা বিরলতম একটি ঘটনা যেটা আমরা আজকে দেখলাম। 38 জনের ফাঁসি। হ্যাঁ, মহামান্য আদালত যে কথাটি বলেছেন সেটি খুবই যুক্তিপূর্ণ, এবং এই ধরনের পদক্ষেপ আগামী দিনে আদালত যদি নেন, আদালতের পর্যবেক্ষণটা ঠিক কি মানবেন্দ্র বাবু? আদালতের পর্যবেক্ষণ যেটা আছে, যারা দেশের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ যেটা নিয়েছে সেটা খুবই যুক্তিগ্রাহ্য। আদালতের পদক্ষেপ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, সারা দেশ দেখছে, নতুন করে আর কিছু বলার নেই।
হ্যাঁ, এবং আদালত যে এত বড় পদক্ষেপ নিয়েছেন, আগামী দিনে এটি একটি ইনস্ট্যান্স হয়ে থাকবে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এগুলো করাটা খুবই যুক্তিগ্রাহ্য। আর আদালতের বক্তব্য যা আছে বা আদালতের যা অবজারভেশন আছে, সেটা সংবিধান বা দেশের আইন আদালত বা দেশের নিরাপত্তা বলুন বা নতুন যে ইস্যুগুলো উঠে আসবে, আগামী দিনে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, তারা এইগুলোকে প্রায়শই করে। তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিলে খুবই যুক্তিপূর্ণ হবে। এবং আমি বারবার বলতে চাই, আমি অনির্বাণ গো ঠাকুরতা, আরেকজন আইনজীবী অনির্বাণ গো ঠাকুরতা রয়েছেন। অনির্বাণ, আমরা দেখলাম যে গোটা দেশ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছে, 38 জনের রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলা হচ্ছে, এবং ইউএপিএতে এই ধরনের কনভিকশনের কেস সাধারণত দেখা যায় না। বলা হচ্ছে যে 300 জন আইও মিলে এই কেসটি করেছিল। 300 জন আইও, পাতার পর পাতা চার্জশিট তৈরি হয়েছিল এবং ফাইনালি বলা হয়েছিল যে সাধারণ মানুষকে শুধু নয়, হাসপাতালের যারা পেশেন্ট তাদেরকে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মারার প্লট করা হয়েছিল। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসাবে থেকে যাবে? অবশ্যই। দেখো ময়ূক, বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যে ভারতবর্ষে ফাঁসির বিরুদ্ধে এখন প্রচুর গলা উঠছে, মানে প্রচুর ভয়েসেস আর দেয়ার। সুপ্রিম কোর্টে বহু আবেদন জমা পড়ছে যেখানে ফাঁসির যে দৃষ্টান্ত, ফাঁসি একটা অত্যন্ত সাজার মধ্যে নির্দেশিত আছে, সেটাকে অবলুপ্ত করার জন্য প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে। তাই জন্য অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস ছাড়া কোথাও ফাঁসি দেওয়াটা সমীচীন নয়। তুমি জানো এই নিম্ন আদালত, তারপরে উচ্চ আদালত, তারপরে আবার উচ্চতম আদালত অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট, এবং তারপরে আমাদের অনারেবল প্রেসিডেন্টেরও একটা পার্ডনিং পাওয়ার থেকে ফাঁসির ক্ষেত্রে, অর্থাৎ এতগুলো ক্রস চেক হওয়ার পরে একজন মানুষের ফাঁসি হয় আলটিমেটলি। তো তাই জন্য আমাদের এই রায় কিন্তু অত্যন্ত দৃষ্টান্তমূলক এই কারণেই, এখানে কিন্তু একজনের নয়, একাধিক মানে বহু মানুষের একসাথে ফাঁসির অর্ডার রয়েছে, যেটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক। 38 জন, এবং সেটা অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমি তো আমার জ্ঞান তো আমি এরকম অর্ডার দেখতে পাইনি আগে, জানি না নিশ্চয়ই আরো আইনজীবীরা রয়েছেন। দৃষ্টান্তমূলক একটা রায় যেটা বলছেন অনির্বাণও। আমি এই বিষয়ে ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে যাব। ডেপুটি কমান্ডার চক্রবর্তী, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বারবার জঙ্গি হামলার শিকার হয়েছেন এবং আমরা হারিয়েওছি প্রধানমন্ত্রীদের। বারবার দেশের নিরাপত্তার প্রশ্নে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে, আমি রাজনীতি সরিয়ে রেখে আজকের যে রায়টা, সেই রায়টা কি একটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না যে দেশের নিরাপত্তার প্রশ্নে সকলকে এক হওয়ার যে জায়গাটা, সেটা আজও আমরা হতে পারছি না, সেটা কতটা জরুরি? আদালতের পর্যবেক্ষণও তাই বলছে। দেখুন, প্রথমত বলি যে আজকের যে রায়টা এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী রায়। কারণ আমার মনে হয় না, আইনজীবীরা রয়েছেন তারা বলতে পারবেন যে যুদ্ধাপরাধের যে বিচার হয় তাছাড়া এত একসঙ্গে 38-40 জনের প্রাণদণ্ডের যে অর্ডারটা দিয়েছে, এটা নিঃসন্দেহে যুগান্তকারী। এটা নিঃসন্দেহে একটা বড় মেসেজ যাবে যারা দেশ বিরোধী শক্তি তাদের পেছনে। কিন্তু আমাকে আরেকটা জিনিস খুব ভাবাচ্ছে যে আমাদের, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য জুডিশিয়ারি সিস্টেম, কিছু ঘাতক খুনিকে বিচারের শেষ পর্যায়ে নিয়ে যেতে অলরেডি 14 বছর লাগলো। আমাদের সিস্টেমটা কি এত কমজোর যে কিছু টেরোরিস্টকে আমাদের এখনো, দেখুন এটা নিম্নতম আদালত, যেরকমভাবে বলছিলেন যে আমরাও জানি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইসব করতে করতে ধরে নিন আরো 5 থেকে 10 বছর। একজন খুনিকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যেতে যদি 20 বছর 22 বছর লাগে, সেটা কিন্তু আমাদের বিচার ব্যবস্থার উপরে একটা বড় প্রশ্ন উঠে। এবার আসছি দ্বিতীয় ব্যাপারটাতে, যে দেখুন দুর্ভাগ্যজনকভাবে যা ঘটনাচক্রে ওই 26 জুলাই সেদিন আমি কিন্তু আহমেদাবাদে ছিলাম 2008 অন্য একটি বিশেষ কারণে, এবং আমি দেখেছি একটা শহর কি ভয়াবহভাবে আতঙ্কের চাদরে মুড়ে যায়। প্রতিটা মানুষ ভাবছে যে কোনো সময় তার যে কোনো জায়গায় বম ব্লাস্ট হতে পারে, এবং যে এলজি হসপিটালে যেটা বম ব্লাস্ট হয়েছে আমি তার খুব কাছে ছিলাম। আমি একটি বিশেষ কাজে কোনো একটি মিটিংয়ে ছিলাম এবং ওই বিস্ফোরণের আওয়াজ পেয়ে আমরাও বেরিয়ে আসি, এবং আমি দেখেছি সেদিন আহমেদাবাদের মানুষের কি ভয়াবহ একটা আতঙ্কের পরিস্থিতি। এখন এই জিনিসগুলো যারা বারবার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা নির্মমতম হতে পারছি না। সেখানে বারবার প্রশ্ন উঠছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এখানেই প্রশ্ন একেবারে আপনার এই কথা সূত্র ধরে ডেপুটি কমান্ডার চক্রবর্তী, আপনার এই কথা সূত্র ধরে যে বারবার
বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আমরা কেন সোচ্চার হতে পারছি না? আজ বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে, বিভিন্ন টুইটার হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়াতে খুঁজে খুঁজে কোনো রিয়াকশন পেলাম না কংগ্রেসের। আমি একটু অফিসিয়ালি কংগ্রেসের কি রিয়াকশন আজকের এই রায়ে একটু জানতে চাই। কৌস্তব, কি রিয়াকশন আপনাদের, প্রতিক্রিয়া? হ্যাঁ, আপনারা পাবেন না। মুশকিল হচ্ছে যে এই যে 2008 সালে যখন এই ঘটনাটা হয়েছিল, আপনাদের কাছে যদি পুরনো রেকর্ডিং থেকে থাকে, অন্যান্য থেকে দেখবেন সুষমা স্বরাজ একটা কমেন্ট করেছিল, যার জন্য ওনাকে মারাত্মকভাবে লেট সুষমা স্বরাজ অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, উনি বলেছিলেন যে এটা নাকি কংগ্রেসের সাথে আততায়ীরা একটা কনস্পিরেসি করে, সেটা নিয়ে মারাত্মক সমালোচনা হয়েছিল। বিজেপির লোকেদের এগিয়ে এসে বলতে হয়েছিল সেটা সুষমা স্বরাজের ব্যক্তিগত বক্তব্য, দলের বক্তব্য না। নাম্বার 2, এই যে আপনারা বলছেন যে নরেন্দ্র মোদীকে আক্রমণ, কোনো সময় কোনো ইনভেস্টিগেশনে কোনোদিনও রিভিল করেনি। আপনারা কোথা থেকে পেলেন যে নরেন্দ্র মোদীকে মারার জন্য? যখন এই ব্লাস্টটা হয়েছিল তার আগে একটা ইমেল এসেছিল, সেখানে বলা হয়েছিল যে বম্বে বিস্ফোরণে যে নিরীহ, যে মুসলমানদেরকে নাকি ধরা হয়েছে তারা সব নিরীহ, তাদেরকে বেকার কারণে জেল কাটানো হচ্ছে। তখন বিলাস রাও দেশমুখ, তারপরে হচ্ছে কৌস্তব, আমি ময়ূক বলছি, 2008 সালের আহমেদাবাদ ব্লাস্টের যে রায়টা আছে, যে রায়ের কপি আছে, ইনভেস্টিগেটিভ অফিসার যারা রয়েছেন, যারা তদন্তকারী অফিসার রয়েছেন, তাদের বয়ান যা আছে, তখনকার নিউজ প্রিন্ট যা আছে, সাক্ষ্য প্রমাণ যা আছে, আমরা তার ভিত্তিতে বলছি এই ঘটনাটা। আর আমরা বলছি না, আজকে আদালতের পর্যবেক্ষণ চলছে, আপনি কি জানেন, জেনে বসেছেন? আদালতের কি পর্যবেক্ষণ, কোথায় বলেছে নরেন্দ্র মোদীকে মারার প্লট? আমি জানতে চাইছি, অর্ডার শিটটা দেখান তো। বেশ, আইনজীবী রয়েছে মানবেন্দ্র, আজকে আদালতের পর্যবেক্ষণ। কৌস্তব হয়তো জানেন না, একটু বলুন আদালতের কি পর্যবেক্ষণ। আদালতের যা পর্যবেক্ষণ আছে ওনারা জানেন, ওনারা চিরকাল এই ধরনের বক্তব্য রাখেন, ওই জন্য ওরা আগামী দিনে সাইনবোর্ড হয়ে যাবে। কংগ্রেস পার্টিটা আজকে সারা দেশে সাইনবোর্ডে পরিণত হবে। ওরা অনেক বাজে কথা বলে, ওদের কোনো যুক্তি নেই, ওরা সবসময় এই ধরনের কথা বলে আসে। ওদের যে প্রধানমন্ত্রী প্রজেক্টেড ছিলেন, তিনি তো সুইজারল্যান্ডে বসে থাকেন, এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না। ওরা সর্বক্ষণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলে যান। আমাদের এই বক্তব্য, এটা যদি মনে হয় উনি করতে পারেন, কেন উনি চেঁচাচ্ছেন অকারণ? মানবেন্দ্রবাবু এক মিনিট, সাইনবোর্ডে পরিণত হবেন। মানবেন্দ্রবাবু এক মিনিট, কৌস্তব, একটা বিষয়, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি, প্রধানমন্ত্রীর সিকিউরিটি, এই বিষয় মানে মুখ্যমন্ত্রী কৌস্তব বাগচি হলেও তার সিকিউরিটি, সে যদি তোমার বিপক্ষের দলে হয়, তাহলে তাই নিয়ে কি তুমি কনসার্ন? চ্যালেঞ্জ করছি, আগে তোমরা যে নরেন্দ্র মোদীকে গ্লোরিফাই করছো না, দেখাও কোথায় নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে গ্লোরিফাই নয়, গুজরাটের চিফ মিনিস্টারকে গ্লোরিফাই করার বিষয় হচ্ছে। প্রশ্ন আপনার কাছে, নরেন্দ্র মোদীকে কোন ব্যক্তি নরেন্দ্র মোদীর কথা বলা হচ্ছে না, কৌস্তব, বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর কথা, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে। কৌস্তব, আরে একটা যখন কথা বলছি চেঁচামেচি শুরু করে দিল সবকিছু। আমি তো চ্যালেঞ্জ করছি, এর মোটিভের পেছনে কোনো নরেন্দ্র মোদীর কোনো ব্যাপারই নেই। যখন ঘটনাটা ঘটে আমাকে একটু বলতে দিতে হবে। হ্যাঁ, বলুন। ইনভেস্টিগেশন এটা রিভিল করেছিল যে 90-এর দশকে যে বম্বে যে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, তাতে করে এই জঙ্গি সংগঠন যারা, তারা মানুষ না, আমি তাদেরকে মানুষ বলে মনে করি না, তারা একটা ইমেল পাঠিয়েছিল, বলেছিল যে এইটাতে নাকি অনেক নিরীহ মুসলমান তারা জেল কাটছে, এই জন্য আমরা একটা চেতাবনী দিচ্ছি। এবং সেই থ্রেট মেলে এই ধরনের কথাগুলোর কোনো যুক্তি নেই। আপনারা সবসময় ধর্মীয় রাজনীতি করেন, আপনারা প্রতিটা মুহূর্তে ধর্মীয় রাজনীতি করেন। আপনাদের এই লক্ষ্য আগামী দিনে যে রয়েছে, সেটা সারা দেশে আপনারা জিরো হয়ে যাবেন, রসগোল্লা পাবেন। আপনাদের বক্তব্যের কোনো যুক্তি নেই, আপনারা চিরকাল এই ধরনের কথা বলেন। আপনাদের লক্ষ্য সবসময় নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রধানমন্ত্রী। আজকে ইন্দিরা গান্ধীকে জঙ্গিরা খতম করেছিল, তার পেছনে কোনো একটা ইন্দিরা গান্ধী একটা অপারেশন ব্লু স্টার করেছিল, সেখানে জঙ্গিদের নিধন করেছিল। আমি বলছি আজকে নরেন্দ্র মোদী বা এই যে বিজেপি সরকারের একটা শুধু মুখে বড় বড় কিছু হলেই দেশ খাচ্ছে না। কৌস্তব, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা কৌস্তব, আমাকে ইন্টারভেন করতে হচ্ছে। কৌস্তব, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা কৌস্তব, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা করেন। কৌস্তব, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা দেশের স্বার্থটা আগে ভাবেন। আগে তো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার যদি ক্ষমতা থাকে, তোমরা যে গ্লোরিফাই করছো নরেন্দ্র মোদীকে, আজকে নাকি এই রায় বেরিয়েছে নরেন্দ্র মোদীকে মারার চক্রান্ত ছিল, এইটা অর্ডার শিট থেকে বার করে দেখাও তো। আমি তোমাকে কৌস্তব, শোনো কৌস্তব, আমি তোমাকে ওপেন ডিবেটের
মধ্যে বলছি যে এই যে আজকে রায় আছে, কংগ্রেসের মুখপাত্র হিসাবে তুমি বলো, আমি তোমাকে বলছি এক মিনিট মানবেন্দ্র বাবু, এক মিনিট মানবেন্দ্র বাবু, আমি কৌস্তব তোমাকে ওপেনলি বলছি, তুমি কংগ্রেসের মুখপাত্র হিসাবে ওপেনলি বলো যে আজকের যে রায় আছে সেই রায়ের সাথে মুখ্যমন্ত্রী, ঘটনাচক্রে তার নাম নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী, তার কোনো সম্পর্ক নেই। যারা উইটনেস ছিল তারা কিছু বলেনি, যারা আইএ ছিল তারা কিছু বলেনি, কোর্ট অবজারভেশনে কিছু নেই। এটা পুরোপুরি তোমরা কংগ্রেসের তরফ থেকে বলছো যে না এটা কিচ্ছু না, আমরা ভুল দেখাচ্ছি, আমরা ভুল বলছি। আমার কথার অপব্যাখ্যা করো না বল। আমি যেটা বলেছি সেটা কথাটা ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। 2008 সালে যখন ঘটনা হলো, প্রাইমা ফেসাই যে মোটিভটা, তারা যে ইমেলটা পাঠিয়েছিল, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কখনো কোনো সমাজে নরেন্দ্র মোদীর নাম কোনোদিনও কখনো আসেনি। আমার বক্তব্য হচ্ছে সেটা 2008 সালে এলো না, কোনো সময় এলো না। আজকে যখন জাজমেন্ট দিচ্ছে তখন কিছু হলো নরেন্দ্র মোদীকে গ্লোরিফাই করা। আমার বক্তব্য এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক। কোর্ট ইন ইটস উইজডম যা মনে করেছে এদেরকে ফাঁসি কেন, এর থেকেও কোনো যদি ন্যাক্কারজনক সাজা দেওয়া হয় সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমার বক্তব্য শুনেছি নরেন্দ্র মোদীকে গ্লোরিফাই করার কোনো তৎকালীন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী কথার কোনো যুক্তি নেই। বিমল বাবু, তিনি দেশের আপনি কংগ্রেসের ভার্সন আপনি শুনলেন, কংগ্রেসের ভার্সন শুনলেন এবং অফিশিয়ালি এটা কংগ্রেসের ভার্সন, যেটা আজকে মানবেন্দ্র বাবু, বিমল বাবু। না, আমি বুঝতে পারলাম না কৌস্তব যে এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিভাবে গ্লোরিফাই করা হলো, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তো শুধু প্রতিবেদন এই দেখানো হচ্ছে। আমি বলছি সেটা হচ্ছে যে যখন শুরুতে সব ব্যাপারে নরেন্দ্র মোদী না এর মাধ্যমে এটা কি গ্লোরিফাই করার বিষয় নাকি? বলেনি এটা গ্লোরিফাই করার মতো একটা বিষয় হলো। সুতরাং এখানে গ্লোরিফিকেশন কোথায় আসছে আমি অন্তত জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি শুধু কৌস্তবকে একটা জিনিস মনে করিয়ে দেবো, এই ঘটনার এই 2008-এ ঘটনা ঘটার অনেক দিন আগে, 5 বছর আগে 2003 সালে তৎকালীন গুজরাট সরকার একটা আইন তৈরি করেছিল। ছোট করে আইনটার নাম হচ্ছে গুজকোকা আইন, গুজরাট কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট। আমি নিশ্চয়ই বলবো যে তুমি জানো এটা। পরপর 3 বার ওটা গুজরাট সরকার আইনটা তৈরি করে পাঠিয়েছিল, গুজরাটের তৎকালীন রাজ্যপাল আইনটাতে সই করেননি, বারবার কেন্দ্রের কাছে পাঠিয়ে দিতেন। তৎকালীন ইউপিএ সরকার কিন্তু গুজকোকা আইন তৈরি করতে দেয়নি। অথচ একই রকম আইন মহারাষ্ট্র সরকার, তৎকালীন কর্ণাটকের কংগ্রেস সরকার তারা বানিয়ে দিয়েছিল, তাদের সেগুলো কিন্তু গ্রহণ করা হয়েছিল। ফলে আমি কংগ্রেস দায়ী এই কথা বলবো না নিশ্চয়ই, কিন্তু কংগ্রেস এর ভেতরেও কোথাও একটা রাজনীতি খুঁজে পেয়েছিল, যে রাজনীতিটা কিন্তু খুব ভালো হয়নি দেশের পক্ষে। দ্বিতীয় কথা হচ্ছে 2008 সালের যে ব্লাস্টটা, যদি চরিত্রটা দেখি, আজকে এই ঘটনা ঘটার পরে আমি পুরনো তথ্যগুলো দেখছিলাম, মূল টার্গেট কি ছিল? অত্যন্ত সব টার্গেট প্রথমে করা হয়েছিল হসপিটাল এরিয়াগুলো, অনেক বেশি মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। এটা ভয়ঙ্কর একটা ক্রিমিনাল অ্যাক্ট। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছিল, বা পরবর্তীকালে প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু অবশ্যই একজন গুরুত্বপূর্ণ নেতা, রাজীব গান্ধীর দুর্ভাগ্যজনক মৃত্যু বা হত্যাকাণ্ড ঘটেছিল, সমস্ত রাজনৈতিক দল তার কিন্তু নিন্দে করেছিল। সমস্ত রাজনৈতিক দল বলেছিল, বিশেষত আমার এখনো মনে আছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে কেন তার সিকিউরিটি ল্যাপস এরকম হলো, সমস্ত বিরোধী দল ইনক্লুডিং বিজেপি কিন্তু প্রশ্ন করেছিল। ফলে এইটা কেন সব দলের কাছ থেকে আসে না, এটাই আমার খুব দুঃখ লাগে। এটাই আমার খুব দুঃখ লাগে। কি বলছেন? সেই রাজীব গান্ধীকে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করে আপনার দলের কোন নেতার কোনো কথা এসছে? সেই রাজীব গান্ধীকে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা কুরুচিকর মন্তব্য করেন, তখন কোনো বক্তব্য এসে আসেনি। আমি প্রসঙ্গের বাইরে যেতে চাইছি না, আমার কথাটার অপব্যাখ্যা যেন না হয়। আমি বলছি এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যেই সমস্ত মানুষের প্রাণ গেছে তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের অত্যন্ত সমবেদনা আছে, কিন্তু একটাই কথা, কিছু হলে নাকি নরেন্দ্র মোদীকে মারতে গেছে। আমার এই আমি নির্মল বাবুর কাছে আসবো। এই যে কোর্ট কি ভুল বললো নাকি? আরে কোর্ট কি ভুল বলেছে নাকি? আদালতের পর্যবেক্ষণে আজকে না, আমি বললাম না আদালতের পর্যবেক্ষণও ভুল হয়। বেশ, আসছি নির্মল বাবু। এখানেই বারবার এই প্রশ্নটা তুলতেই হয় আমাদের, যেখানে আমরা মিনমিন করে কথা বলি না, তো চোখে চোখ রেখে কথা বলি, তাই হয়তো একটু অস্বস্তি হয় অপ্রিয় প্রশ্ন শুনে। নিরাপত্তার স্বার্থে যখন এই খবরগুলো করা হয়, যে নিরাপত্তার স্বার্থে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো দেখানো হয়, তখনই বলা হয় যে কেন এগুলো দেখানো হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়, এই বিষয়টা কেন আজ পর্যন্ত টিল ডেট
সমস্ত বিরোধীরা এক সুরে কথা বলতে পারলো না। এখনো পর্যন্ত যেমনটা কৌস্তব বলছেন যে কিছু হলে মোদির কিছু হয়ে যাচ্ছে, মোদির এগেনস্টে কিছু পরিকল্পনা হচ্ছে, এই জিনিসটা ওদের কেন মনে হয়, বিরোধীদের কেন মনে হয় এটা? দেশের নিরাপত্তা কেন এখনো এক নম্বরে আসতে পারলো না? নির্মলবাবু, কেন মনে হয় বলুন তো? আপনাদেরই কেন মনে হয়? কারোর তো মনে হয় না, আপনাদেরই কেন মনে হয়? আমি বলবো না, উনি বলবেন। এটাই কৌস্তব বলে নিক, আসছি। কৌস্তব বলে নিক, তারপরে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। কৌস্তব বলে নিক। না ওনার বলা হয়ে গেছে। নির্মলবাবু বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে ময়ূক, আমি আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা কোথাও মিস্টেক হচ্ছে। আমার মনে হচ্ছে জাজমেন্টে দি দেন চিফ মিনিস্টার কথাটা আছে, একদম দি দেন চিফ মিনিস্টার কথাটা আছে। এটা বোধহয় কৌস্তববাবুকে একটু দেখে নিতে হবে, আমার ধারণা তাই। নির্মলবাবু, এটা আমি বারবার বলছি যে ব্যক্তি নরেন্দ্র মোদী নয়, মানে এটা নির্মাল্য মুখার্জি বা কৌস্তব বাগচি হলেও ওটা চেয়ারের কথা মেনশন আছে ওখানে। আমিও সেটাই বলছি, আমিও সেটাই বললাম। মানে কৌস্তব বাগচি, তুমিও যদি মুখ্যমন্ত্রী হতে তোমার জন্য আমি গলা ফাটাতাম। সেই জন্য ওনাকে একটু বলে দিন দি দেন চিফ মিনিস্টার কথাটা ইউজ করা আছে, এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে মীনাক্ষী যে প্রশ্নটা তুললেন, দেখুন আমি দুজন প্রাইম মিনিস্টারকে দেখেছি সন্ত্রাসবাদের শিকার হতে, একজন ইন্দিরা গান্ধী আর একজন রাজীব গান্ধী। ইন্দিরা চেয়ারে ছিলেন, রাজীব চেয়ারে ছিলেন, এবং সেই সন্ত্রাসবাদের যে চরিত্রটা ছিল তার থেকে এই যে সন্ত্রাসবাদ আমরা দেখেছি গুজরাট ব্লাস্টে, বম্বে ব্লাস্টে, কিছু তফাৎ আছে। এটা দীপাঞ্জন বাবু আপনাকে হেল্প করতে পারবে। তার কারণ হচ্ছে এই অ্যাটাকগুলো সাধারণত ফিদায় অ্যাটাকস হয়, কিংবা ওরা বলে সালাফি জিহাদ। সেখানে সবসময় চেয়ারটাকে অ্যাটাক করা হয় টার্গেট করে, এবং সাধারণ মানুষকে অ্যাটাক করা হয় যাতে চেয়ারের উপর প্রেশার পড়ে। সুতরাং এইগুলো খুব সিম্পল টার্মসে যে আমরা আলোচনা করছি, এগুলো কিন্তু সিম্পল টার্মসে আলোচনার বিষয় নয়। একটা জিনিস আমার যেটা সবসময় মনে হয়েছে, যে বিরোধীরা বহু ক্ষেত্রেই দেখবেন রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ভোট স্বার্থ, অনেক কিছু কাজ করে যখন কোনো এই ধরনের রিয়াকশনগুলো দিতে হয়। ঠিক আছে, ধরুন রাজীব গান্ধী যখন মারা গেছিলেন অ্যাটাকে, তখন বিজেপির নেতৃত্ব যা যা বলেছিল, কিংবা যখন ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন তখন বিজেপি তো ফর্ম হয়ে গেছে 1980-তে। সুতরাং তারা কি বলেছিল, তারা যথেষ্ট শ্রদ্ধা নিয়ে, যথেষ্ট জাতীয় স্বার্থের কথা ভেবে সেগুলো সব বলে। সুতরাং আজকে ধরুন যদি কোনো বড় অ্যাটাক পশ্চিমবঙ্গে হয়, এটা খুবই যে কোনো দলই হোক না কেন, মমতার যত বিরোধীই হোক, তারা এইটাকে কন্ডেম করবে। তার কারণ হচ্ছে আজকে মমতা চিফ মিনিস্টার আছে, কালকে হয়তো অন্য কেউ চিফ মিনিস্টার হতে পারে, কিন্তু চেয়ারটা থেকেই যায়। এই চেয়ারটাকে সম্মান জানিয়ে জাতীয় স্বার্থে ওই চেয়ারটা থাকে, কোনো ব্যক্তি কখনো জাতীয় স্বার্থে থাকে না। একদম নির্মলবাবু আপনার কাছে আসছি। কোহিনুর অনেকক্ষণ ধরে বসে আছে। কোহিনুর তৃণমূল মুখপাত্র কোহিনুর আমাদের সাথে রয়েছে। কোহিনুর, আমি কৌস্তব আসছি তোমার কাছে, তোমার কাছে আসছি। আচ্ছা 10 সেকেন্ড নিয়ে নাও, 10 সেকেন্ড নিয়ে নাও। বলছে উনি আমাকে বললেন তো যে আমাকে জাজমেন্টটা পড়তে, উনি আমাকে বলে দিক তো জাজমেন্টের কোন পাতায় কত নম্বর প্যারাগ্রাফে আছে, ওইখানে বলে দিক না জাজমেন্টটা। উনি এত বড় ভলিউমিনাস জাজমেন্ট উনি যদি পড়ে নিয়েছেন কয়েক ঘন্টায়, উনি আমাকে বলুন তো কোন পাতায় কত নম্বর প্যারাগ্রাফ। আমি সে কথা বলিনি, আমি বলেছি দি দেন চিফ মিনিস্টার কথাটা বোধহয় ব্যবহার করা আছে, আপনি একটু দেখেন। বেশ, আমি কৌস্তব তোমার কাছে আসছি, কিন্তু কোহিনুর যে নির্যাসটা উঠে আসছে বারবার, দি দেন চিফ মিনিস্টার, তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারের বিষয়টা। আচ্ছা, এই যেটা গভর্নরের ক্ষেত্রেও হচ্ছে, জগদীপ ধনকরের ক্ষেত্রে হচ্ছে, জগদীপ ধনকর একজন ব্যক্তি, কিন্তু যে চেয়ারের বিষয়টা বলা হচ্ছে, চেয়ারটার গরিমা যেটা, সেই গরিমা, সেই নিরাপত্তা, সেই চেয়ারটাকে বাঁচানোর বিষয়টা, সেইটার ক্ষেত্রে কেন আমরা সেম পেজে আসবো না কোহিনুর? না, আমার প্রশ্নটা কি এই কনসেপ্টের প্রশ্ন, ওই উত্তরটা অন্যভাবে দিতে পারি। দেখুন, চেয়ারে যিনি বসেন তার সব থেকে আগে তার দায়িত্ব চেয়ারের যে অস্মিতা সেটাকে রক্ষা করা, চেয়ারের যে গৌরব, চেয়ারের যে বেসিক প্রোটোকল সেটাকে মেনটেন করা। আমার ধারণা এটা এখন পশ্চিমবাংলার সবাই, কেন ভারতবর্ষের সবাই জেনে নিয়েছে যে কেউ কম বিশ্বাস করে, কেউ বেশি বিশ্বাস করে, কিন্তু সে ব্রিচ অফ প্রোটোকল বা ব্রিচ অফ প্রাইড এই চেয়ারের মাননীয় রাজ্যপাল করেছে, এবং খুব নিম্ন স্তর অবধি করেছেন। এবং রাজ্যপাল থাকা উচিত কি উচিত না, রাজ্যপালের কী কাজ, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু ময়ূকদা, আমি একটা কথা কিছুতেই আজও পর্যন্ত আমি সায়েন্সে বার করতে পারিনি, লজিকে বার করতে পারিনি,
যে কোনো নির্বাচনের সময় এবং যে নির্বাচনে দেখা যায় যে বিজেপি একটু মানে চাপের মধ্যে পড়ে গেছে, সেই নির্বাচনের সময় এসে, মানে আমি বলছি না, আমি এটা কাকতালীয় হতেই পারে, হওয়াটাই না তোমার মনে হচ্ছে 90%। তুমি কোনটা ইউপি ইলেকশন নিয়ে বলছো না 108টা পুরসভার নির্বাচন নিয়ে বলছো? পুরসভার নির্বাচনের আগে আহমেদাবাদে একটি রায় ঘোষণা হলো, 108টা পৌরসভা বিজেপির কাছে লস্ট কেস, ছেড়ে দিন। না না কোহিনুর, আজকে এই রিঅ্যাকশনটা একটু নিতে চাই। হ্যাঁ শেষ করো তুমি, কিন্তু এটাও তো বলা উচিত না। আমি এটা প্রতিবারই এরকম একটা কাকতালীয় ব্যাপার, আমি একেবারেই বলছি সম্পূর্ণ কাকতালীয়, এর সঙ্গে কোনো রকম কোনো প্ল্যানস প্লটিংস কিচ্ছু নেই, কিন্তু একটা কাকতালীয় বিষয় প্রতিবারই হয়ে যায়। এই যে প্রশ্নটা আপনি করলেন 108টি পৌরসভা বিজেপি লস্ট কেস, এটার মধ্যে কিছু নেই এবং এটা আজকে আলোচনার বিষয়ও না। আমার কথা হচ্ছে যে নিশ্চিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রাইভেট প্রপার্টি না, তিনি পাবলিক প্রপার্টি। তাকে রক্ষা করার অধিকার, তাকে রক্ষা করার কর্তব্য ভারতবর্ষের সরকারের আছে। কিন্তু যে পাঞ্জাব নিয়ে একটি প্রশ্ন করলেন না, মাঝখানে হঠাৎ করে এখানে ঢুকিয়ে দিলেন যে পাঞ্জাবে কি হয়েছিল হ্যান ত্যান, পাঞ্জাবের নিরাপত্তা বিচ্যুতি, দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিচ্যুতি, এই নিয়ে তো একাধিক আলোচনা হয়েছে এবং সেখানে আজ পর্যন্ত মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বা ওই এয়ার স্ট্রাইক যেটাকে করা হয়েছিল, যেটা কাক মরেছে না বক মরেছে, নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। যাই হোক, সে বিতর্কে যাচ্ছি না, আমি ধরেই নিয়েছি ভারতবর্ষর সরকার, মোদির সরকার পাকিস্তানের আতঙ্কবাদীদের টাইট দিয়েছেন। তার ভিডিও গেমের ভিডিও আমরা 48 ঘন্টায় পেয়ে গেলাম, কিন্তু একজনও প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ করছে পাঞ্জাবি প্রকাশ্য দিবালোকে ভারতবর্ষের মাঝে একটা মিডিয়া, একটা বিজেপির কর্মী, একটা সিকিউরিটি, একটা ছবি পর্যন্ত পাওয়া গেল না। বিমলবাবু কি বলবেন? আপনি সার্জিক্যাল স্ট্রাইকে আপনি এখনো প্রশ্ন তোলা হচ্ছে, এখনো সন্ধ্যা, এবার বিমলবাবু বলুন না। এই প্রশ্নগুলো যারা তোলে তারা বাকিদের প্রশ্ন করার কথা তাদের কাছে, আমি এসব প্রশ্নগুলো করি না। আমি শুধু একটা উল্লেখ করি, খাগড়াগড় ব্লাস্টের কথা মনে আছে? খাগড়াগড় ব্লাস্টের পরে পশ্চিমবঙ্গ সরকার রিয়াকশন কী ছিল? সর্বোচ্চ নেতৃত্বের রিয়াকশন ছিল এটা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সেখানে বোম রেখে এসছে, বাস করেছিল, এবং তারপরে বোঝা গেল ওটা ঘটিয়েছিল কারা? বাংলাদেশের একটা জেহাদি গোষ্ঠী, তারা এখানে আশ্রয় নিয়ে করেছিল। সুতরাং আমরা অনেক কিছু বলবো, যা খুশি তাই বলবো, আমার হাতে ক্ষমতা আছে, আমি বলতেই থাকবো, সেটা কেউ বলতেই পারে, আমি তার সেই বলার অধিকারটা কেড়ে নিতে পারি না। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট আজকে, যেটা কৌস্তবের কথার আমি উত্তর দিচ্ছি, কারণ সেখানে অনেক বেশি পার্টিনেন্ট কতগুলো প্রশ্ন আছে, যে সে বলেছে যে মোদিকে গ্লোরিফাই করা হচ্ছে। আমি শুধু একটা কথা বলি, ও একজন লয়ার, কোনো হাইকোর্টের বিচারপতি বা যে কোনো বিচারপতির জাজমেন্টকে নিয়ে কোনো দল বা কোনো প্রতিষ্ঠান বা কোনো মিডিয়া যদি ওটাকে ডিস্টর্ট করে, সে কিন্তু কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। তাই এটা বলেনি, এইটা একেবারে ঠিক নয়। আমি পড়িনি জাজমেন্টটা, কিন্তু যখন মিডিয়া বলেছে আমি ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে এটা নিশ্চয়ই ঘটনা ঘটেছে এবং ভারতের গুজরাট রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, নিশ্চয়ই সেটা ধরে নিতে হবে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই একটু আগে নির্মলবাবু বলছিলেন যে আমরা কেন এক হতে পারছি না। আমরা এক হতে পারছি না কারণ আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক ইন্টারেস্টগুলো আমরা আমাদের মতো চালিয়ে যাই, এবং আমরা কখনো মনে করি যে আমি এই প্রশ্ন করা মানেই আমি আমার পলিটিক্যাল ইন্টারেস্টটা জোর করে চাপিয়ে দিতে পারছি। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচুর প্রশ্ন হয়েছে। ভারতের সামরিক বাহিনী, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কেন্দ্রীয় সরকার কি বলে আমি ছেড়ে দিলাম, কেন্দ্রীয় সরকার একটা রাজনৈতিক দল চালায়। ভারতের সামরিক বাহিনী কোনো রাজনৈতিক দল চালায় না, সামরিক বাহিনী একটা আলাদা ইউনিট এবং দেশের মানুষের অধিকাংশই শ্রদ্ধা করে। হ্যাঁ, কিছু কিছু লোক বলে সামরিক বাহিনী, বিএসএফ, তারা নাকি কী সব করে বেড়ায়, তারা তাদের ভাবনা চিন্তাগুলো অপরের কাছে প্রকাশ করে। তাদের কিন্তু এটাও ঠিক, সেই সামরিক বাহিনী যেখানে বলছে যে এখানে আমরা ওই স্ট্রাইকটা করে এসেছি, কেউ প্রশ্ন করলে করবে, আমি কি তার মুখ বন্ধ করে দেবো? আমি প্লিজ মিনাক্ষী, আমি আমাকে ক্লিয়ার করতে দাও। আমি বাংলা ভাষায় প্রথমে আপনি শুরু করলেন কোন ইলেকশনে কাকতালীয় বিষয়, এটা পলিটিক্যাল ইন্টারেস্ট নয়। আমি তো বলছি কাকতালীয় বিষয় একেবারে, আমি তো তোমাকে প্রশ্ন করছি পলিটিক্যাল ইন্টারেস্ট, আমি কাকতালীয় বিষয় হয়ে যায়, আমি তো কাকতালীয় কিনা আমি তো একেবারে বলছি কাকতালীয়, কিন্তু প্রত্যেকবার ঘটনা ঘটেছে কিনা সেটা আমি 1 2 3 4 5 6 করে বলে দিতে পারবো, আপনিও ভালো করে জানেন। আমি আবার বলছি যে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলিনি, বলছি এয়ার স্ট্রাইক যেটা হয়েছিল এবং যেটায় বকটক মারা গেছে, এই গোছের কথা বেরিয়েছিল, আমরা দেখেছিলাম ভিডিও গেম বেরিয়েছিল বিজেপির, পরবর্তীকালে এটা প্রমাণ হয় ভিডিও গেম। আমি ধরে নিলাম যে সেটা ভিডিও গেম নয়, যারা বলছেন তারা দেশের ব্যাপারে মিথ্যা কথা বলছেন, সব কটা দেশদ্রোহী। আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রধানমন্ত্রী, আমার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী,
তিনি পাঞ্জাব মানে আমার দেশের মধ্যে আটকা পড়লেন, তাকে বিক্ষোভকারীরা আটকে দিল। সেই বিক্ষোভকারীরা কারা ছিল, তাদের হাতে কি অস্ত্র ছিল, খালিস্তানপন্থী ছিল, খালিস্তানপন্থী, সেটাও তো প্রমাণিত হয়েছিল। না না, এরপর তো অনেক ভিডিও প্রকাশিত হয়েছে, অনেক ভিডিওই দেখা গেছে। আপনি একটা ভিডিও এখানে চালাবেন যেখানে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ প্লিজ চালান, যে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ নির্মলবাবু বলার চেষ্টা করছেন। নির্মলবাবু হাত তুলেছেন। আপনারা কথাগুলোকে উইথড্র করুন, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। দেশের নিরাপত্তাটা নিয়ে ভাবুন। না ভাবছি বলেই তো জানতে চাইছি আমার প্রধানমন্ত্রীকে কে আটকে ছিল। আরে আমি জানতে চাইছি কি মুশকিল, আপনার কথা আমার কথা এক, উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম। আমি জানতে চাইছি কে বেটা আমার প্রধানমন্ত্রীকে আটকাতে চেষ্টা করেছিল, আমার প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করেছিল পাঞ্জাবে। আরে কোহিনুর বাবু খালিস্তানপন্থী সংগঠন কোথায় ভিডিও আমরা আমাদের সমাজে একটা ভিডিও বার করুন যেখানে প্রধানমন্ত্রীর সামনে আটকে আছে। নির্মলবাবু 30 সেকেন্ড। নির্মলবাবু বলুন, নির্মলবাবু বলুন, একটা বার করুন। মানবেন্দ্রবাবু আপনি একটু চুপ করুন। নির্মলবাবু বলুন 30 সেকেন্ড, তারপরে আমি ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে বলুন। আচ্ছা কোহিনুর, আমি রি-ইনসিস্ট করছি কিংবা রিটারেট করছি, দেন চিফ মিনিস্টার কথাটা আছে, কৌস্তববাবুকে একটু খুঁজে দেখে নিতে বলুন। এক, দ্বিতীয় কথা হচ্ছে বালাকোট স্ট্রাইকের পরে, ওটা তো এয়ার স্ট্রাইক হয়েছিল, যখন প্রশ্নটা উঠলো আমি কোহিনুরবাবু বলছে, আমরা সাংবাদিক হিসেবে দেখেছি ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু প্রেস নোট ইস্যু করেনি, করেছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। এবার এটা ডিপ্লোম্যাটিক রিলেশনের ব্যাপার ছিল। বেশ, সুতরাং ওই একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এগুলোর মধ্যে না এত ফাইন ডিপ্লোম্যাটিক থিন লাইন থাকে। নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হিসেবে, নরেন্দ্র মোদী টার্গেট না, প্রাইম মিনিস্টারের চেয়ারটা সবসময় টার্গেট, দেশটা টার্গেট, এটা সবসময় দেশটা টার্গেট, আমি দেশটা টার্গেট। আপনাকে থিন ডিপ্লোমেসির কথা থেকেই বলছি। না ডিপ্লোমেসি ভিডিওটা দিয়ে এয়ার স্ট্রাইক দেখানো হয়েছিল, সেটা কিন্তু অ্যাবসলিউটলি বিজেপি, কোনো ভিডিওই দেখানো হয়নি, কোনো ভিডিও দেখানোই হয়নি, কোনো অফিশিয়াল ভিডিও কিচ্ছু দেওয়া হয়নি। ভারতীয় জনতা পার্টির অফিশিয়াল টুইটার থেকে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট নয়, ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট নয়, পার্টি আর গভর্নমেন্ট আপনি ইন্টারমিঙ্গেল করে ফেলছেন। ও তার মানে পার্টি আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তার মানে আপনি থিন ভুল বলছেন। ডিপ্লোমেসির কথাটা, তার মানে এটা ঠিক আছে মানুন যে বালাকোট স্ট্রাইককে ভোটের ক্ষেত্রে এনগেজ করতে চেয়েছিল বিজেপি। না ভোটের তো কোনো ব্যাপারই নেই। তাহলে বিজেপি ভোটের ব্যাপারটা, আরে মহা মুশকিল, ভোটের ব্যাপার তো নয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো ভোটের পার্ট নয়। আরে বিজেপি ভিডিওটা বার করেছিল কিনা বালাকোট স্ট্রাইকে? আচ্ছা না শুনুন, আমাকে তাহলে আমাকে বলতে দিন, বলছি। না বলছি আমাকে বলতে দিন। বলুন 30 সেকেন্ড। বালাকোট যে স্ট্রাইকটা হয়েছিল, সেই স্ট্রাইকটা এয়ার স্ট্রাইক হয়েছিল। এটা টেকনিক্যালি ডিফেন্সের জানানোর কথা, জানাচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কেন আপনার কি মনে হয়, কারণটা কি বলুন তো, বলুন। আমি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নটা করছি। দেখুন আপনি ইউ আর গোয়িং অন দি ইররিলেভেন্ট পার্ট। আমার কোয়েশ্চেন হয়েছে দ্য ভিডিও ওয়াজ আউট অর নট, and it is not a question of video, it is a question of the official notes that is coming. The video was out on public domain. The video was out on public domain. The video was issued by BJP worker and BJP party, and the video was issued to encash in elections, in general elections. আচ্ছা কোহিনুর, আমাকে একটা কথা বলতে বলুন, আজকে মমতার বিরুদ্ধে 10টা ভিডিও বেরোচ্ছে, আমাদের সব বিশ্বাস করতে হবে? তার মানে ভিডিওটা বিশ্বাসযোগ্য নয় তো? না মানে you have to come to a point, you have to come to a bottom line. যে ভিডিওটা বিশ্বাসযোগ্য নয়, তাহলে সেই ভিডিও জানিয়েছিল বেরোলো পাঞ্জাবে ভিডিও কেন? ওই ভিডিওটা কে ইস্যু করেছিল? আরে বিজেপি ইস্যু করেছিল ভিডিও। আরে বিজেপি করেছে, বিজেপি কে জিজ্ঞেস করুন, আপনি গভর্নমেন্টের কথা বলছেন। আমি প্রসঙ্গে ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে যাব। বিজেপি চালাচ্ছে, বিজেপি ইস্যু করেছে মানে আচ্ছা ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে যাব। ডেপুটি কমান্ডার চক্রবর্তী, যেটা কোহিনুরা প্রশ্ন তুলছে বা কোহিনুরা বলছে, বিরোধীরাও প্রশ্ন তুলছে, যে সিনারিও পাঞ্জাবে যে ছবি আমরা দেখলাম 5ই জানুয়ারি আজকে প্রধানমন্ত্রীর কনভয়, সেখানে কি নিরাপত্তার গাফিলতির প্রশ্নে কোনো ষড়যন্ত্র থাকতে পারে কি পারে না?
এবং তার পাশাপাশি আরেকটি প্রশ্ন, দীপাঞ্জন বাবু, যেহেতু আপনি একসাথে বলছেন যে র্যাডিক্যালাইজেশনের বিষয়টা, আপনি যদি বাইরে গিয়ে 50 টাকা খরচ করে একটা আম কেনেন, সেই আমটা যদি পচা বেরোয় আপনি দোকানের মুখে গিয়ে ছুঁড়ে মারবেন। আমাদের গরিব দেশ, আমারও 33% আমার ইনকাম ট্যাক্স দিতে হয়, সেই টাকা থেকে 700 কোটি টাকা খরচা হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায়। এবং প্রধানমন্ত্রী কিন্তু কোনো ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান, উনি আমারও প্রধানমন্ত্রী, বিতর্ক ওনাকে নিয়ে হতেই পারে। সেখানে যদি এত বড় একটা নিরাপত্তার গাফিলতি হয়ে থাকে, সেখানে ডেফিনেটলি হয়েছে, এবং তার জন্য কে দায়ী, এসপিজি দায়ী নাকি পাঞ্জাব পুলিশ দায়ী, সেটা নিয়ে আমরা কিন্তু কোনো বিতর্ক করছি না। আমরা বিতর্ক করছি বিজেপি দায়ী না কংগ্রেস দায়ী, এবং এই নিয়ে প্রশ্ন উঠছে। এবার দেখুন, আজকের বিষয় ছিল আহমেদাবাদের ঐতিহাসিক রায়, সেখান থেকে আমরা চলে গেলাম বালাকোট, সেখান থেকে আমরা চলে যাচ্ছি পাকিস্তান, সেখান থেকে চলে যাব আমরা পাঞ্জাব। এবং আপনারা যে বলেন না যে বারবার কেন এই জিনিসগুলো হয়, এই জন্যই হয় কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি হচ্ছে কিনা এবং সেটা আমরা জাস্টিফাই করতে পারছি কিনা টিভির পর্দায়, তার জন্যই আমরা চিৎকার চেঁচামেচিটা করছি। ডেপুটি কমান্ডার চক্রবর্তী, ঠিক এই জায়গাতেই ডেপুটি কমান্ডার চক্রবর্তী, একটা প্রশ্ন, আপনি অন আ সিরিয়াস নোট, র্যাডিক্যালাইজেশন নিয়ে অনেক রাজনৈতিক দলের মুখপাত্ররা এখানে আছেন, অনির্বাণ গো ঠাকুরতা আইনজীবী আছেন, বহু কেস তারা দেখেন। র্যাডিক্যালাইজেশনটা কি সত্যি হয় কি হয় না? বাংলার মানুষ, দেশের মানুষ জানতে চায় বাংলা এবং গোটা দেশে র্যাডিক্যালাইজেশন হচ্ছে কিনা। কারণ কি মাথায় রাখতে হবে, ইয়াসিন ভাটকাল, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের ইয়াসিন ভাটকাল সেই সময় কিন্তু আহমেদাবাদে দেখা গেছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছি ইসলামাবাদে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার পাশাপাশি এই কলকাতা থেকেই ধরা পড়েছিল ভাটকাল ব্রাদার্স। র্যাডিক্যালাইজেশনটা হয় না পুরোটাই শাসকদের মন গড়া, নির্বাচনের আগে আসলে এই ধরনের জুজুগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়? অ্যাবসলিউটলি র্যাডিক্যালাইজেশন হয়। র্যাডিক্যালাইজেশন কিন্তু এটা দেখতে হবে, র্যাডিক্যালাইজেশন যে সমস্ত স্টেটগুলোতে হয়, আমি কাজ করছি, আমি যা বলছি আপনাকে সেটা ওই উইকিপিডিয়া বা গুগল নির্ভর নয়, আমি গ্রাউন্ডের কথা বলছি। র্যাডিক্যালাইজেশন যে স্টেটগুলোতে সব থেকে বেশি হয় তাতে রয়েছে বাংলা, তেমনি তাতে রয়েছে উত্তরপ্রদেশ, তাতে রয়েছে কর্ণাটক, তাতে রয়েছে কেরালা, মহারাষ্ট্র। এবার এই স্টেটগুলো, অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু তৃণমূল শাসিত সরকার রয়েছে, বিজেপি শাসিত সরকার রয়েছে, সিপিএম শাসিত, কমিউনিস্ট পার্টি অ্যাক্রস। মহারাষ্ট্র শিবসেনা কংগ্রেস চালাচ্ছে, মহারাষ্ট্রে র্যাডিক্যালাইজেশন সাংঘাতিকভাবে চলছে, বিহারে হচ্ছে। সো এটা একটা সামাজিক সমস্যা, এটাকে রাজনীতি দিয়ে যে আচ্ছা বিজেপি সরকার আছে তার জন্য র্যাডিক্যালাইজেশন হচ্ছে বা তৃণমূল আছে তার জন্য র্যাডিক্যালাইজেশন হচ্ছে, এটা যদি আমরা বলি এটা অতি সরলীকরণ হয়ে যাবে। এবং যত আমরা এই অতি সরলীকরণ করবো এই সমস্যাটা আমাদের মধ্যে থেকেই যাবে, আমরা এর থেকে বেরোতে পারবো না। কারণ এগেন আমরা কিছুতেই বিশ্বাস করি না যে নেশন ফার্স্ট, ন্যাশনাল সিকিউরিটি সব থেকে আগে, এটা আমরা কিছুতেই বিশ্বাস করি না। আমরা শুধু তর্ক করে যাবো, লজিক দিয়ে তর্ক করবো। যেটা বলছেন নির্মলবাবু, দ্য দেন চিফ মিনিস্টার, আমি দায়িত্ব নিয়ে বলছি দ্য দেন চিফ মিনিস্টার শব্দটা ব্যবহার হয়েছে এবং সেটা তখন আইবির রিপোর্টেও ছিল এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদী শব্দটা নেই, দ্য দেন চিফ মিনিস্টার। নরেন্দ্র মোদী শব্দটা থাকবেই বা কেন? দীপাঞ্জন বাবু, ঠিক এই জায়গাতেই কৌস্তবের কাছে যেতে চাই, কৌস্তবকে উইন্ডোতে, হ্যাঁ আসছে আপনার কাছে। কৌস্তব, ঠিক এই জায়গাতেই নরেন্দ্র মোদী শব্দটা থাকবে কেন? কৌস্তব বাগচি শব্দটা থাকবে কেন? আরে সেটা তো বলছি না, আমি তাও বলছি না। আরে আমি তো সেইটাই বলছি কৌস্তব বাবু, যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে। কালকে যদি রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হয় এবং তার নিরাপত্তা বিচ্যুতি হয়, তাহলেও তো আবার ওরম ভাবেই চিৎকারটা করতে হবে, মিনমিন করে তো বলা যাবে না কৌস্তব বাবু। ময়ূক চ্যালেঞ্জ করছি তো, জাজমেন্টের কপিটা থাকলে টিভিতে দেখাও না। আরে অদ্ভুত কথা, মুখ্যমন্ত্রী, আপনারা তৎকালীন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রবলেম ছিল। বিমল বাবু আসুন, বিমল বাবু বিতর্কে আসুন, বিমল বাবু বিতর্কে আসুন, চুপ করে আছেন, বিমল বাবু বিতর্কে আসুন। আমি তো চ্যালেঞ্জ করছি, ক্ষমতা নেই চ্যালেঞ্জ একটা প্রশ্ন করছি, কৌস্তব আমি একটা প্রশ্ন করছি, সিরিয়াস প্রশ্ন করছি। প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম, তাহলে কৌস্তব এই কথা মেনে নিলে আমাদের ধরে নিতে হয় যে নরেন্দ্র মোদীকে গ্লোরিফিকেশনের কাজে আদালতও লেগে পড়েছে, তাও তো আদালতের দিকে আঙুল ওঠে। আরে বিমলদা, আমি ভেবেছিলাম বিমলদা ময়ূক না বুঝুক, তোমার অন্তত প্রশ্নটা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটা ভলিউমনাস জাজমেন্ট। আমি গ্লোরিফিকেশন নিয়ে প্রশ্ন করছি, কেউ পড়েছে কিন্তু তা আমি বলিনি, সবাই বলতে শুরু করে দিয়েছে। শুধু দুখানা নিউজ ক্লিপিংস এই যে আমরা চ্যানেলে বসে আছি আর ইংরেজি মাধ্যম চ্যানেলটাই বেরলে হিন্ট দ্যাট
দা দেন চিফ মিনিস্টার। শুধু একটা লাইন, হিন্ট স্যার, আমি বলছি আমি এই গোটা মামলাটার না ইনভেস্টিগেশন নিয়ে আমি একটা থরো পড়েছিলাম, কোন সময় কোথাও দা দেন চিফ মিনিস্টার চক্রবর্তী কিছু বলতে চাইছে। দীপাঞ্জন বাবু বলুন, অনির্বাণ অনেকক্ষণ বসে আছে, অনির্বাণের কাছে যাবো। দীপাঞ্জন বাবু বলুন। আমি এটা বলতে চাইছি যে এটা কিন্তু এটা ইন্ডিয়া মুজাহিদিন করেছিল এবং এটা ওদের টার্গেটে ছিল না ইন্ডিয়ান, না দীপাঞ্জন বাবু ইন্ডিয়ান মুজাহিদিন বলেও কি কিছু আছে? ইন্ডিয়ান মুজাহিদিন বলেও কি কিছু আছে? না এটাও একটা জুজু অ্যাবসলিউটলি আছে? কৌস্তব ইন্ডিয়ান মুজাহিদিন আছে সেটা মানছো তো? ইন্ডিয়া মুজাহিদিন হয়েছে, কৌস্তব ইন্ডিয়ান মুজাহিদিন আছে সেটা মানছো তো? আলাদা অনুষ্ঠান রাখবেন, আমি বোঝাবো। নাও আজকে মুজাহিদিন সেই সময় তো আমরাই বলেছিলাম, সুষমা স্বরাজ বলেছিল যে টেররিস্টদের সাথে কংগ্রেসের গঠন আছে, গোটা পার্টিকে গিয়ে লাস্টে ক্ষমা চাইতে হয়েছিল। আসছে দীপাঞ্জন বাবুকে 30 সেকেন্ড সময় দাও। ওপেন হাউস ডিবেটে অনির্বাণ অনেকক্ষণ ধরে বসে আছে। অনির্বাণ গোটা করেটা দীপাঞ্জন বাবু হাত তুলেছেন, 30 সেকেন্ড বলুন। 30 সেকেন্ড বলে নি। পড়ে থাকো, বলো কি বলেছে গোটা জাজমেন্ট। কৌস্তব একটু বলতে দাও, বাকিদেরও বলতে দাও। আমি মানে গণতান্ত্রিক পরিসরের মধ্যেই বলছি, বিরোধীদের কণ্ঠস্বর আছে কিন্তু দীপাঞ্জন বাবু বলতে দাও। দীপাঞ্জন বাবু 30 সেকেন্ড বলুন। বলুন। শোন, আজকে কলকাতায় যদি 4-6টা বম ব্লাস্ট হয়, 200 লোককে হসপিটালে নিয়ে আসা হয়, সাধারণ প্রতিবর্তী ক্রিয়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার আগে হসপিটালে যাবে। এবং আমি আপনাকে বলি, কৌস্তব জানেন না, আমি জানি না আমি আহমেদাবাদ কোনোদিন গিয়েছেন কিনা, যে মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে সব থেকে কাছে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং এলজি হসপিটাল। এটা ন্যাচারাল ছিল যে মুখ্যমন্ত্রীর ওখানে পৌঁছানো, যেখানে এত পেশেন্টকে নিয়ে আসা হচ্ছে যারা বম ব্লাস্টে আহত। বেশ, অনির্বাণ যেটা প্রথম থেকে কৌস্তব যে প্রশ্নটা করছে, আদালতের পর্যবেক্ষণটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু বোঝার ক্ষেত্রেও হয়তো সমস্যা হচ্ছে কৌস্তবের। আমি অনির্বাণের কাছে জানতে চাইবো, অনির্বাণের কাছে কৌস্তব আসছি তোমার কাছে, কৌস্তব আসছি। আমাদের একটা বেসিক শিক্ষা, মানে আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকের একটা বেসিক শিক্ষা হচ্ছে যে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আছে। এই জিরো টলারেন্সটা এরকম যে দল, ধর্ম, জাতি, বিভেদ সব নির্বিশেষে রাষ্ট্রীয় সুরক্ষাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং সেই জিরো টলারেন্স দেওয়া হয়। সেক্ষেত্রে কার কি হলো, কোন দলকে গ্লোরিফাই করালো, কোন মানুষকে গ্লোরিফাই করালো, এগুলো সব পরে আসে। কারণ আমরা তো আগে মানুষ, আমরা এই দেশের নাগরিক, তারপরে তো আমরা রাজনীতিবিদ হই বা আমরা সেই দিকে শিক্ষিত হই। একদম নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। কৌস্তব শেষ কমেন্ট তোমার, 30 সেকেন্ড। হ্যাঁ, কি ব্যাপারে বলো। শেষ, তুমি কি বলতে চাও এই বিষয়টা নিয়ে? ঘটনা যেটা ঘটেছিল 2008 সালে, তদানীন্তন সময়, আমি বারবার বলছি, অত্যন্ত নিন্দাজনক, ন্যাক্কারজনক, এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেছে এখানে। সেই ইমেলটা যদি প্রথমে, সেই ঘটনার যে ইমেল এলো, সেখানে টার্গেট বলা হয়েছিল বিলাসরাও দেশমুখ, আর পাটিলকে একটা থ্রেট মেসেজ করে বলেছিল ওইগুলো করছো, দেখো আমরা সারা দেশ জুড়ে কি করি। সেখানের পরবর্তী পরিপ্রেক্ষিতে এই সিরিয়াল ব্লাস্ট হলো। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিকে কোনোভাবে টলারেট করা যায় না। কিন্তু তাৎসহ এটা একটা জিনিস বলা, এই টেররিস্ট অ্যাক্টিভিটি গুলোকে কেন্দ্র করে কোনো একজন মানুষ নির্বাচনী ফাইনাল কথা বলবে। কইনুর শেষ, ছোট করে 10 সেকেন্ড। আমি আবার একটা কথা বলি, এটা জিনিস খুব ক্লিয়ার যে রাষ্ট্রীয় সুরক্ষা, উনি বলেন রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কেউ চিন্তিত না, রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে সবাই চিন্তিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রতিবার একভাবে এই নির্বাচনের আগে ঘটনাগুলো ঘটে এবং খুব দুর্ভাগ্যভাবে, বুদ্ধবাচ্চার যখন যাচ্ছিলেন, বুদ্ধবাচ্চাদের ঠিক গাড়ির একদম 2 হাত দূরে বোম ফেটেছিল আমাদের শালবনী যাওয়ার পথে। সেখানে কিন্তু আমি সত্যি সিপিএম, আমার বিরোধী দল, এসে কিন্তু এনক্যাশ করেনি, ভাই দেখো বুদ্ধবাবুকে বোম মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা দুভাগ করে দিয়েছিল, কেউ এসে বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা দুভাগ করে দিয়েছে। কিন্তু এই যে পলিটিক্যাল এনক্যাশ, এই পলিটিক্যাল এনক্যাশটা পাঞ্জাবের ক্ষেত্রে হয়েছিল। পলিটিক্যালি এনক্যাশ করছেন আপনারা প্রত্যেকটা এরকম ঘটনাকে। আপনার সময় শুরু এখন। পলিটিক্যালি এনক্যাশ করলে তাহলে হাইকোর্টকেও বা কোর্টকেও বলতে হয় তারাও আমাদের মধ্যে পক্ষে লেগে পড়েছে, তাহলে তো খুব মহা মুশকিল। আমরা কোর্টকে কখনো পক্ষে লাগাই না, সেগুলো আমাদের ইচ্ছেও নেই। আমার বক্তব্য পরিষ্কার, যেটা কৌস্তব সব নিয়ে আবার লোকে বলে সুপ্রিম কোর্টের এমপি হয়ে গেছে। আমি কৌস্তবকে এখানে উত্তর দেবো, কারণ কৌস্তবের যেহেতু কংগ্রেস দল তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, ইউপিএ সরকার,
এক্ষেত্রে আবার আমি বলছি কংগ্রেস তার দায় এড়াতে পারে না, কংগ্রেসকে দায়ী বলবো না, কিন্তু কংগ্রেসের এই যে ল্যাকাডাইজিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস টেরোরিজম, 2003 সাল থেকে একাধিক রাজ্য বারবার বলছে তুমি কঠোর আইন প্রণয়ন করো, কংগ্রেস কথা শোনেনি। শেষ পর্যন্ত এই 2008 সালে ঘটনা ঘটার পর তারা 31শে ডিসেম্বর এনআইএ তৈরি করলো। বলে কংগ্রেস তার দায় এড়াতে পারে না। এই ডিবেটে দেশের নিরাপত্তা কম্প্রোমাইজ এই বিষয়ে যদি এক সুর এবং এই ধরনের ভার্সেস উইন্ডো আমাদের দিতে না হতো, তাহলে হয়তো এই ডিবেটে একটা জায়গা তৈরি হতো না। এবং রাজনীতি আড়ালে আসছে, রাজনীতি আড়ালে এলো কোহিনূর, আজকের ডিবেটেও রাজনীতি আড়ালে এলো, পলিটিক্যাল এনকেশ করা এবং রাজনৈতিক ফায়দা তোলা, এগুলো এখনো পর্যন্ত আড়ালে আসছে। আমরা একটা কথাই বিশ্বাস করতে পারি না, এক হতে পারছি না আমরা একদম। এবং একটা জিনিস, একটা নোটে হয়তো আমরা শেষ করতে পারি, দেশ সর্বোপরি কোনো আপোষ নয়। সেটা হয়তো রাজনীতি থাকবে, বিতর্ক থাকুক, সমালোচনাও থাকুক, কিন্তু দেশ যেন অটুট থাকুক। আজকে এই ডিবেট সেকশন এখানেই শেষ করছি। এরপরে ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে মীনাক্ষী এবং আমি আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিল্ম বিরতির পর আজ যে খবরের দিকে নজর ছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, এবং তাতে যে বিষয়গুলো উঠে এলো, পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে ফিরল সব পদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সহ সভাপতি যশবন্ত সিনহা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। সুতরাং বোঝাই যাচ্ছে ময়ূক যে আবার নতুন করে কিন্তু পুরো রিফর্ম করা হলো বলা যেতেই পারে। বিস্তারিত আমরা এই বিষয়ে কথা বলবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, যেখানে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, যে কর্মসমিতির বৈঠকে যে সিদ্ধান্ত, তাতে স্পষ্টতই এই বিষয়টা সামনে আসছে যে নবীন এবং প্রবীণের সমন্বয়ে এই দল চলবে এবার, এবং এই বিষয়ে একটা বার্তাও কোথাও না কোথাও দেওয়া হলো। নিশ্চিতভাবে মীনাক্ষী, নতুন কয়েক পদে এলেন, কেউ একেবারে নিজের পুরনো পদটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ ফিরে পেলেন, কারোর গুরুত্ব আরেকটু বাড়ানো হলো, কারোর কাজের দায়িত্ব আরেকটু বাড়ানো হলো, কিন্তু এর মাঝখানে যে 7 দিনের সময়টা, তাতে কি করা হলো? তাতে এটাই বুঝিয়ে দেওয়া হলো যে দলে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার মালিক একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবাইকে পদহীন করে শুধুমাত্র একটি পদ রেখে তারপর সেই তিনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন কে কোন পদে নির্বাচিত হবেন। যেটা বলেও দেওয়া হলো অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির নতুন দায়িত্ব বন্টন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর মধ্যেই বোধহয় যাবতীয় আমরা শুনে নেব পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন, সেই বাইকটা একবার আমরা শুনে নেব, প্রতিক্রিয়াটি শুনি। সর্বভারতীয় সভা সহসভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। ট্রেজারার হয়েছেন অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমন্বয়কারী হিসেবে ফিরহাদ হাকিম, ইকোনমিক পলিসি গঠন করা, এক্সটার্নাল পলিসি গঠন করা দলের তরফ থেকে, তা হবে, তা তৈরি করবেন, খসড়া তৈরি করবেন যশবন্ত সিনহা। জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে নতুন করে আবার দল সাজানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ ছিলেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। যাওয়া চাই বাংলা থেকে আমরা বিদায় নিচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।